অ্যাডমিশনের অঙ্কে যখন আমরা দেখেছিলাম যে এ বি দুজনের ব্যবসা করছে, আমরা সি কে নিয়ে আসবো। এর ঠিক অপোজিট গল্প হচ্ছে রিটায়ারমেন্ট, যে এ বি সি ব্যবসা করছিল, মিস্টার এ বলছে কিনা আমাকে ছেড়ে দাও, আমি আর পারবো না, আমার বুকে ব্যথা, আমি বাড়ি চলে যাব, আমার হার্ট খারাপ হয়ে গেছে, তাহলে আমি আর এত চাপ নিতে পারছি না বিজনেসের। কে বলছে? জোরে জোরে বলো। এ যখন এরকম বললো তখন তাকে আমরা বললাম ঠিক আছে আপনার রিটায়ার করে দিন, আপনি তাহলে আপনাকে আপনার টাকা পয়সা সব বুঝিয়ে দিয়ে দেবো, আর আমরা দুজনে মিলে ব্যবসা চালাবো এখন। বি আর সি মিলে বললো। এই যে ঘটনাটা ঘটলো একেই বলা হয়েছিল রিটায়ারমেন্ট, পাক্কা? তো এ বললো যে যখন সি কে অ্যাডমিট করেছিলাম তখন তো অ্যাসেট কে রিভ্যালু করা হলো, তার লাভ লোকসান আমরা ভাগ করে নিলাম, তাহলে এখন যখন আমি চলে যাচ্ছি এখন কি সেম ভ্যালু প্রিভেল করছে অ্যাসেটে? আমার কাছে যে বিল্ডিং ছিল সেটা কি ওই দামই আছে? তার মধ্যে বেড়েছে কমেছে হয়েছে, তাহলে তুমি একটা নিশ্চয়ই আমাকে রিটায়ারমেন্টের সময় আমি আবার রিভ্যালুয়েশন করলাম অফ দি অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। ফাইন। সেকেন্ড পয়েন্ট, আমি এতদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করেছি, আমরা আমাদের অনেক গুডউইল তৈরি হয়েছে, যে এই হাব লট অফ যে এই ফোনটা হচ্ছে কি ফোন জানো, রিয়েলমি, এটা শাওমি, হ্যাঁ, তারপরে স্যামসুং, তো হ্যাঁ, খাওয়া আপেল, কামড়ানো আপেল, তো এরা একটা গুডউইল তৈরি করেছে। তো যে লোকটা রিটায়ার করে যাচ্ছে সে বলছে যে এত দিন এই ভালো ব্যবসা করার জন্য তো আমারও কন্ট্রিবিউশন ছিল, তো ইউ শুড গিভ মি সাম অ্যামাউন্ট অফ মানি টুয়ার্ডস গুডউইল, পাক্কা? তা টাকা কি ওকে হাতে দেওয়া হবে? গুডউইলের ক্ষেত্রে যে বেসিক জায়গাটা আছে সেটা হচ্ছে যে অ্যাডমিশনের সময় যেমন টাকা তাকে হাতে করে আনতে বলা হতো, গুডউইলে অ্যাডমিশনের গুডউইল দুরকম হতে পারে। ইদার আমি রিভ্যালু করব, মানে একটা ভ্যালুয়েশন বাবদ তাকে একটা ক্লেম করে দেবো, তার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে দেবো, অথবা তাকে বলবো তুমি টাকা নিয়ে এসো। এই টাকা নিয়ে আসাটাকে আমরা বলতাম কি বল অ্যাডমিশনের সময়? প্রিমিয়াম ফর। তাহলে ওখানে রিভ্যালুয়েশন এন্ড প্রিমিয়াম দুটো মেথড থাকবে অ্যাডমিশনে, কিন্তু রিটায়ারমেন্টের সময় অনলি রিভ্যালুয়েশন মেথড, অনলি, কোনো প্রিমিয়াম মেথড নেই। কারণ যে লোকটা বাড়ি চলে যাচ্ছে তাকে যদি বলি তুই বাড়ি চলে যাচ্ছ গুডউইলের টাকা দিয়ে যাও, সে তখন কি কি বলবে বুঝেছিস? সেগুলো আর আমরা অনস্ক্রিন বলতে পারছি না, কথা বুঝলি কিনা বুঝলি? বলে মজার কথা, আমি বাড়ি যাবো আবার টাকাও দিয়ে যাবো প্রিমিয়ামের টাকা, সেই জন্য অনলি রিভ্যালুয়েশন মেথড, অনলি। আর রিভ্যালুয়েশন মেথডের জন্য আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 ওয়াইজ একটা মেথড করে থাকি, সেটা করব, অথবা আমরা ওর পোর্শনটাকে নিয়ে গেনিং রেশিওতে করব। তো এই অথবা বাদ দাও, তুমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর জন্য তুমি একটা পদ্ধতি করবো, সেটা একটু পরে দেখাচ্ছি। পরে পয়েন্ট, রিটায়ারিং পার্টনার নিশ্চয়ই টাকা ফেরত পাবে, কি করে বলো? উইল গেট ব্যাক দ্যাট মানি। ও টাকা ফেরত পাবে কি পাবে না? টাকা যখন ফেরত পাবে তখন সে তাকে আমি হয় টু ক্যাশ করে টাকা দিয়ে দেবো, হয় টাকা টু ক্যাশ করে দিয়ে দেবো। ভাই আমাদের অত টাকাই নেই যে ওর টাকা দেবো অত টাকা, তখন মেবি হতে পারে যে আমি অর টু লোন করে আমি ওর নামে টাকা দিয়ে দেবো। এটা যেন ভুলি না স্যার, ওটাও না আমি ব্যালেন্স সিডিবিডি করে দিয়েছি। আর সিডিবিডি কেন করবি? যে বাড়ি যাচ্ছে তাকে কি করবো আমরা? টাকা টু ক্যাশ বা টু লোন করে টাকা ফেরত দেবো। এই একটা পয়েন্ট হলো। আর যেটা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয় সেটা হচ্ছে যে অমলেট থিওরি। কি অমলেটের কথা হচ্ছে বলো? 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে বললাম যে ভাই আমি যে ব্যবসাপত্র করেছিলাম তাতে আমি কিছু না কিছু জিনিস জমিয়ে রেখেছিলাম বিজনেসে, আমার বিজনেসের জন্য আমি কিছু না জিনিস রাতুল আমি কিছু না কিছু জিনিস জমিয়ে রেখেছি। কি কি জমিয়ে রেখেছিলাম? ব্যালেন্স শিটে খুঁজতে গেলাম, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখলাম উই হ্যাভ আ জেনারেল রিজার্ভ অ্যান্ড পিএল, এগুলো সব আমার পুরোনো কাল থেকে কিছু না কিছু টাকা ব্যালেন্স করে রেখে দিয়েছিলাম। এটাকে আমরা বলি অমলেট থিওরি। একটা ডিমকে ফাটিয়ে অমলেট বানিয়ে 3 জনকে ভাগ করে দিয়ে দাও। তাহলে এটাকে আমরা এখন ডিস্ট্রিবিউট করে দেবো 3 জনকে। কোন রেশিওতে করবো? কোন রেশিওতে করবো না, ওর রেশিওতে ভাগ করে দেবো। 5 নম্বর পয়েন্ট যেটা হলো, 5 নম্বর পয়েন্ট নিয়ে যেটা আলোচনার বিষয় আছে, ম্যারাথন ভিডিওতে অল থিংস কভার করা হয়, ঠিক আছে? 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল ক্লজ। কি বললাম? তা ভাই তুমি তো বাড়ি চলে যাচ্ছ, আর বাড়ি চলে যাওয়ার সময় তোমাকে টু ক্যাশ করে টাকা ফেরত দিয়ে দিয়েছি, তো অথবা টু লোনের টাকাটা রয়েছে। এখন ব্যবসা চালাতে গেলে আমাদের দুজনের মধ্যে যে ক্যাপিটালটা আছে না, এ আর বি যে ক্যাপিটালটা এখন আছে, এ আর বি যে ক্যাপিটালটা থাকবে সেটা কত টাকা থাকবে আমরা নিজের একটা ঠিক করতে বসবো। তাই নতুন করে আমার কাছে কিছু একটা ক্যাপিটালের এ কত রাখবে আর বি কত রাখবে এটা নিয়ে কিছু কোশ্চেন হতে পারে। কিছু না বললে আমরা মনে করবো যে ওই পুরোনো ক্যাপিটাল রেশিওতে করবো। তাহলে এই ক্যাপিটাল ক্লজ বলে একটা জিনিস আছে যেটা আমার রিটায়ারমেন্টের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হয়। ফাইন।
তাহলে এতগুলো আইটেমের জন্য রিভ্যালুয়েশন শেখার জন্য কোনো বুদ্ধি নেই। আমরা যদি রিভ্যালুয়েশন এখন করি তাহলে কেমন করে অ্যাকাউন্ট করতে জানা আছে না জানা নেই? মনে কর এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, আমি বুঝেছি এ পজিটিভ আর এল নেগেটিভ হলে এদিকে বসে, কি এটা বললাম বলো? এ পজিটিভ আর এল নেগেটিভ। এ পজিটিভ মানে কি? অ্যাসেট বাড়লে আর লাইবিলিটি, অ্যাসেট বাড়লে আর লাইবিলিটি কমলে আমাদের কাছে কি তৈরি হয় বল? অ্যাসেট বাড়লে আর লাইবিলিটি কমলে আমাদের কাছে লাভ তৈরি হয়। এটা কি লিখলাম? পাক্কা? তা লাভ থাকা হওয়ার জন্য আমার ক্রেডিট সাইডে এটা লিখলাম, খুব সিম্পল থিওরি। আর এখানে কি লিখলাম বলো? এখানে আমার কাছে অ্যাসেট এ নেগেটিভ, ব্লাড গ্রুপ এ নেগেটিভ, আর অথবা ব্লাড গ্রুপ এল প্লাস, লস বেড়েছে, লাইবিলিটি বেড়েছে, তাহলে এখানে যে এখানে লস খেলাম, এদিকে লাভ খেলাম, এদিকটা বেশি হলে এখানে একটা টাকা বেরোবে, তাকে বলবো প্রফিট অন রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন শেখার জন্য কোন বেশি বুদ্ধি লাগে, রাইট? এখন আমার কাছে বল গুডউইলের জন্য কি ট্রিটমেন্ট করবো? তা রিভ্যালুয়েশন কথা বোঝা গেছে? আমি আর ওই অ্যাসেট থেকে রাঁধছি না আজকে, অ্যাসেট বাড়লে প্লাস হবে উপরে বসবে অত কথা নেই, এই সিম্পল আইডিয়া বুঝেছি না বুঝিনি? এই যে টাকাটা হলো রিভ্যালুয়েশনের লাভ লোকসান, সেটা কাকে কাকে দেবো? আমরা নিশ্চয়ই 2A কেও দেবো, বি কেও দেবো, আবার সি কেও দেবো। কারো কোনো অসুবিধা নেই তো? এখন প্রশ্ন ছিল যে এরপরে এই টাকাটা গিয়ে কোথায় যায়? ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। এটা আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাইট? এই ক্যাপিটাল অ্যাকাউন্টে নিশ্চয়ই আমার ব্যালেন্স সিডি বিডি বসানো আছে। এখন আমাকে বল এই লসটা এখানে যাবে না এটা কোথায় যাবে? রিভ্যালুয়েশন লস, রিভ্যালুয়েশন প্রফিটটা কোথায় যাবে? এই দিকে গিয়ে বাই রিভ্যালুয়েশন বলে তুমি এখানে বসাবে। যদি এই ব্যালেন্সটা এদিকে বেরোতো তাহলে 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 লস খাওয়ার জন্য সেটা এদিকে বসতো, কারো কোনো অসুবিধা নেই, এইটুকুও হয়ে গেল। নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা এবার। নেক্সট পয়েন্টের নাম কি দিয়ে বলছি বলো? গুডউইলের জন্য আমার কাছে কি পদ্ধতি আছে সেটা শেখা যাক। গুডউইলের জন্য পদ্ধতি বলেছি AS26 মেথড বা রিভ্যালুয়েশন মেথড। আমি একদম সহজ করে বলি যে গুডউইল আমরা ব্যালেন্স শিটে দেখাবো না আজকে। গুডউইল ট্রিটমেন্টের উপরে খুব সিম্পল, খুব কুইকের মধ্যে বলবো। বলো ব্যালেন্স শিটে দেখাবো কি দেখাবো না গুডউইল? আগে আমরা যখন পড়াশোনা করতাম আমরা ওই গুডউইলকে কোনো সময় ব্যালেন্স শিটে দেখাতাম, কোনো সময় দেখাতাম না। কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 জানিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থা থেকে বলা হয়েছে যে গুডউইল যদি তুমি টাকা দিয়ে না কেনো তাহলে তা ব্যালেন্স শিটে যাবে না। বল কি বললাম? If the goodwill is not purchased outright, it should not be shown in the balance sheet. ভাই একটা কোম্পানি কিনতে গিয়ে তার গুডউইলটাও কিনে নিয়ে এসেছি। ধর আমি বললাম টাটেল কিনে নিয়ে এসেছি, শুনিস তো টাটেল? তার টাটেল কেনা মানে কি? জামার একটা হেভি ব্র্যান্ড কিনে ফেলেছি টাকা দিয়ে, তখনই মাত্র তা ব্যালেন্স শিটে দেখাবে। কথা বুঝলি কিনা? রিড এন্ড টেলার কিনে নিয়েছি, যে ব্র্যান্ডটা কিনে ফেলেছি তার জন্য টাকা দিতে হয়েছে, তখন তুমি গুডউইলকে ব্যালেন্স শিটে দেখাবে। কিন্তু ভাই যখন রিটায়ারমেন্ট করে এ বাড়ি যাচ্ছে, সে কোন ব্র্যান্ড কিনলো? এটা কি ব্র্যান্ড পারচেজিং এর কোনো কথা আছে এখানে? তাই আমি বলবো ইট ইজ নাথিং বাট योर डिवैल्यूएशन मेथड, देन दैट शुड नॉट बी शोन इन द बैलेंस शीट। बैलेंस शीट में नहीं दिखाना है, ठीक है ना? तो बैलेंस शीट যদি দেখায় না দেখাই তাহলে গুডউইল ইজ ভ্যালুড মেবি রুপিস 1 লাখ টাকা ভ্যালু করে দিয়েছে। বাহ, মজার কথাবার্তা, 1 লাখ টাকা বাজে লাগছে শুনতে। মনে কর তোর 60,000 টাকা ভ্যালু করে দিয়েছে, মনে কর তো গুডউইল ইজ ভ্যালুড 60,000 টাকা, গুডউইল ইজ ফাইন। আর আমাদের রেশিও ছিল সাপোজ 1:1:1। রেশিও কিছু না বলার জন্য আমরা মনে করলাম রেশিও কত ছিল, মনে কর 1:1:1 ছিল। তাহলে এই গুডউইলের 60,000 টাকা ট্রিটমেন্ট কি করে করবো সেটাই আমার আজকে ক্লাস, এখনকার ক্লাসে। এইটাকে ওরা বললো, এটাকেই বললো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26। ইয়েস, এটার জন্য আরো অন্য মেথড বলে। ওরা লেখা থাকে গুডউইল ইজ নট টু বি শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, গুডউইল ইজ নট টু বি শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। ওকে, গুডউইল উইল নট অ্যাপিয়ার ইন দ্য বুকস। এমন যে কোনো ল্যাঙ্গুয়েজ থাক আর নাই থাক, রিটায়ারমেন্টের একটাই পদ্ধতি গুডউইলের, কোনো সেকেন্ড মেথড নেই। ওকে, আর সেটা মানে হচ্ছে যে তোমার ক টাকার গুডউইল ছিল বলো? কত টাকা? জোরে বলি কথা। 60,000 টাকার গুডউইল ছিল। তো তোমার কাছে গুডউইলটাকে ফার্স্টে তুমি ভেতরে এটাকে মনে মনে ভাবো, এটাকে রেজ করলাম। এখানে লেখো এ বি আর সি। এই রেজ করা জানা হচ্ছে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এবিসি, টু এ। একদম ক্লিয়ার লাগছে? কম্প্রিহেনসিভ হইতে বলছি কিন্তু আমি স্ট্রেট করে, মানে শর্টকাট মারছি না কোনো। এবিসি কে আমি এখন এই গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এবিসি 60,000 টাকা ভাগ করে দেবো।
তাহলে এখানে লিখলাম 20,000 টাকা, 20,000 and 20,000। এখন আমি আমার বুদ্ধি অনুযায়ী, এটা আমার নিজস্ব টেকনিক্যালটা হচ্ছে এই যে এখানে এবিসি কে ডেবিট করেছিস না ক্রেডিট করেছিস, তখন তুমি এখানে সি লিখলে, এখানে সি লিখলে, এখানে সি লিখলে চলবে। এবার মনে কর এই গুডউইলটা রাইট আপ করছি আমি, এই রাইট আপ করবো যখন, তখন নতুন রেশিও, আর নতুন রেশিওটাও মনে কর 1:1 রইলো। মনে কর আজকে অঙ্কের সুবিধার জন্য কি কত কত রইল বল, কোন রেশিও বলেনি বলে 1:1 করলাম। তাহলে আমাকে বল ওই 60,000 টাকার জন্য আমার জার্নালটা এখানে জার্নালটা এরকম হচ্ছে, কে বাড়ি যাচ্ছে বল, এ বাড়ি যাচ্ছে আমাদের 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 ইয়েতে। তাহলে বি এখন ডেবিট, সি এখন ডেবিট, টু গুডউইল, এও 30, এও 30, আর এখানে 60। তাহলে এখানে আমি লিখলাম এর তলায় কিছু লিখলাম না, যেহেতু এ বাড়ি যাচ্ছে, এখানে লিখলাম 30,000, এখানে 30,000। এখানে এরা ডেবিট করা হয়েছে না, এখানে বিসি ডেবিট, তাই আমি এখানে ডি লিখলাম। এই হচ্ছে আমার টেকনিক, চলবে। তাহলে এই দুটো বিয়োগ করলে কি উত্তর পাবো বলো, 20,000 সি, 20,000 সি, এটা 10,000 ডি। একদম পরিষ্কার? আই থিঙ্ক দিস ইজ একদম 100% ক্লিয়ার হচ্ছে। তোরা নিজেরা বল যে আমি যা বলছি তাতে কি ক্লিয়ার হচ্ছে? তাহলে এখন যদি কেউ তোকে বলে যে তুমি রিটায়ারমেন্টের জার্নালটা বলো তো কি হলো, ফর গুডউইল কি জার্নাল করবো বলো, কাকে ডেবিট করলাম? আরে বি ডেবিট, সি ডেবিট টু না টু এ। গুডউইল উইল নট অ্যাপিয়ার ইন দ্য বুকস। এদের গুডউইলের খুব লজ্জা, গুডউইল কিছুতেই বুকসে আসবে না, গুডউইল শুধু ক্যালকুলেশনের জন্য। তাহলে এখানে কত টাকা লিখবো? 30 না, এখানে 10, এটা এই আমার গুডউইলের জার্নাল। কোনো অসুবিধে? এই জার্নালকে কি পোস্টিং করতে পারবো আমরা ইয়েতে? আমি যখনই করছি তখন মনে করে যাক এগুলো তোরা টুকে নিচ্ছিস, কারণ আমার একটা ছোট বোর্ড। চলো এখানে যদি আমি এটা যদি আমার কাছে ওই হতো মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি খুলতাম, রাইট, তাহলে তখন আমি এই পোস্টিংটা করার জন্য আমরা কি করে বিএসসি ডেবিট করেছি তো, বিএসসি। তাহলে মনে কর এটা হলো এ, এটা বি, এটা সি, তো তাহলে ডেবিট সাইডে লিখবো এখানে 10,000 টাকা। এইভাবে ভাববি, সুবিধা হবে বুঝতে, ভুল হবে না। তাহলে একে ডেবিট করলাম, কাকে টাকা দেবো? তাহলে একে 20,000 টাকা দেবো, মানে ও ক্রেডিট হবে, ওর ক্যাপিটাল বাড়বে 20,000 টাকা। এটা কার ঘর? এটা এর ঘর তো, এটা এর ঘর তো, এটা কার ঘর বল? এর ঘর বলে এখানে লিখবি বাই বি এন্ড সি। ইচ্ছা করলে ভেঙে ভেঙে 10-10 করে লেখা যায়, বাই বি এন্ড বাই সি লেখা যায়। আর যেহেতু এটা কার ঘর বল, বি এর ঘর তো, বি আর সি এর ঘর তো, তাই লিখবি 2A। তাহলে জানালে কি দাঁড়ালো, বি এখন ডেবিট, সি এখন ডেবিট, 2A। ক্লিয়ার রেখেছি একদম? তখন এই মেথডই করবে। নো নো নো, এইটাই অনলি মেথড। হ্যাঁ, কখনোই গুডউইল লিখবে না। গুডউইল উইল নট অ্যাপিয়ার ইন দ্য বুকস, মানে AS26। গুডউইল শুড বি অ্যাডজাস্টেড থ্রু দ্য ক্যাপিটাল, একই মানে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথড, একই মানে। গুডউইল নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি অ্যাপিয়ার ইন দ্য বুকস, একই মানে। মানেই বাংলা কথা হচ্ছে AS26 ছাড়া সেকেন্ড কোনো মেথড নেই। দ্যাট ইজ দ্য অনলি মেথড ফর গুডউইল ইন কেস অফ রিটায়ারমেন্ট। সেকেন্ড কিছু কখনো করবে না। কেন করবে না তার লজিক আমি অলরেডি বলে দিয়েছি। পরের পয়েন্ট বলো। এটা হলো কি, উইল বি গেট ব্যাক। দেখ এই যে লোকটা এত কষ্ট করে ওকে রিটায়ার করাচ্ছি না, এবার ওর টাকাটা আমি কি করি, এই পয়েন্টটা বলছি। হ্যাঁ, এই টাকাটা কি করি আমি নিশ্চয়ই এদিকে যোগ করবো। ওই যোগ করবি না? করবি না? ব্যাস, যোগ করে দেখা গেল এখানে এসে গেছে মেবি না, মেবি এখানে আরো অনেক ফিগার থাকবে তো, মেবি এখানে 1 লাখ ছিল, রাইট। আর দেখেন এখানে ছিল, তাহলে এখানে 1 লাখ আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই 1 লাখের মধ্যে এইখানে যখন তুই ব্যালেন্স সিডি লিখবি, তখন এর জন্য ব্যালেন্স পড়ে থাকবে। কিন্তু এর জন্য কোনো ব্যালেন্স না থেকে এই টাকাটা এখানে লিখে দিলে, এইখানে মেবি মনে কর আমার কাছে একটা 5,000 টাকা আছে, 5K এখানে আছে, তাহলে এখানে 95K আনসার আসবে। এটা করার জন্য ইদার আমি 2 ক্যাশ বলে টাকা দিয়ে দেবো যদি অঙ্কে বলা থাকে তো, আর যদি কিছু না বলা থাকে তাহলে সিম্পলি এটাকে লোনে ট্রান্সফার করে দেবো, অথবা অঙ্কে বলা থাকবে যে তুমি এটাকে লোনে ট্রান্সফার করো। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে হ্যাঁ কিছু, হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছো, এই জন্য তো রাতুলকে রাতুরি বলে রে।
রাতুল বলছে যে 95 এর মধ্যে তোমাকে বলেছিল যে ওদের হাতে অত টাকা নেই, ওরা 50 কে হাতে দিয়ে দেবে, তাহলে 45 কে তোমার কাছে লোনে যাবে। এই যে 50 কে হাতে দিয়ে দিল, তুমি যদি এটা ব্যালেন্স শিট করছিলে তখন তুমি এখানে ক্যাশ ছিল তোমার কাছে, তো তাহলে ক্যাশ থেকে -50,000 করে দেবে, রাইট। আর এখানে লিখে দিলে লোন বলে। অনেকেই বলে স্যার অঙ্ক মিলছে না, সে কি করে এখানে লোনটা লিখলো আর এখানে গিয়ে লোনটাকে লাইব্রেরি দেখালো না। প্রচুর ভুল এটা করে দেখেছি আমি। স্যার অঙ্কটা জানেন তো পরীক্ষায় মিললো না আমার, কি করেছিস স্যার? লোনে তো দিয়ে দিয়েছি, লোনে তো দিলে তো লোনটা উইল প্রিভেল ইন দ্য বুকস না, লোনটা কি হয়ে গেল বুকসে প্রিভেল করছে, তুমি নিশ্চয়ই এখানে দেখাবে। দিস ইজ ওভার ফর পয়েন্ট নাম্বার 3। ফাইন। পয়েন্ট নাম্বার 4 ইজ far more easier thing. You have some amount of handkerchief. এটা কি দেখাচ্ছি? ভাগ বেটা, তোমার কাছে সাম অ্যামাউন্ট অফ চক ছিল, ওকে, এটা জমানো ছিল আমার। এটাকে ক টুকরো করবে? এটাকে 3 টুকরো করলে একটা কোথায় রাখলে বলো? একে দিলে একটা, দাঁড়া সব বেসিক পেয়ে যাচ্ছে। 3টে আঙুল কোথায় পাবো? ঝামেলা গেল। এই তিনটাকে এখানে বসিয়ে দিলাম, পাক্কা। একে বলে অমলেট কাহানি, মানে জেনারেল রিজার্ভ নিয়ে গিয়ে তুমি ভাগ করে দাও 3জনকে, এটা শেখাতে হয় না। পিএল থাকলে সেটাই ভাগ করে দেবে। এই পিএলটা ব্যালেন্স শিটে যদি ক্রেডিটে না থেকে ডেবিটে থাকতো, ক্রেডিটে না থেকে তো, তাহলে তুমি নিশ্চয়ই এদিকে গিয়ে পিএল কে মারতে, তাহলে এদিকে মানে ওটা লস। এই হলো পয়েন্ট নাম্বার 4 ইজ ওভার। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ক্যাপিটালটা বুঝতে পারলে এখানকার সব অঙ্কই শেষ হয়ে যাবে। তা আপাতত একটু পজ করা যাক। আর যে লাস্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল থিমের গল্প, যে এ আর বি কত টাকা রাখবে কত টাকা না রাখবে এইসব গল্প আছে। তো সি তো টাকা নিয়ে চলে গেল, সি টাকা নিয়ে চলে গেলে এ টাকা নিয়ে চলে গেল, এখন রইলো পরে কে বলো? বি এন্ড সি রইলো। এখন সি কে টাকা দেওয়ার সময় একটা ক্লজ বললো যে সি এই যে গল্পগুলো হবে তার মধ্যে ক্যাপিটালের যে থিম নিয়ে চিন্তা হচ্ছে, ক্যাপিটালের গল্পে একখানা গল্প হলো এরকম যে এখানে লেখা হয়েছে টু ব্রিং ইন সাফিসিয়েন্ট ক্যাশ টু পে অফ সি। সি কে দেওয়ার জন্য তুমি সাফিসিয়েন্ট ক্যাশ নিয়ে আসবে, and to leave 44,500 in the bank. Okay, and she was paid up. তাহলে এই অঙ্কগুলোর জন্য আমার কাছে যে ব্যাপারটা আছে, তাহলে লাইনটা বলি, এখন লাইনটা আমরা লিখে দিই। আমি লাইনটাতে লেখা হয়েছে কি না, সি কে পে করা হবে, সি ইজ টু বি পেড আপ, ভাই সি কে টাকা দিয়ে দেবো, কিন্তু আমার কাছে টাকা কিছু কম আছে, তখন সি কে যে টাকাটা দেওয়া হবে সেটা দেওয়ার জন্য যে পরিমাণ টাকা লাগবে সেটা এ আর বি নিয়ে আসবে, সরি বি, সি নয়, আমাদের পদ্ধতিতে এ ইজ পেড আপ, একে দেওয়া হবে, হ্যাঁ, আর বি এন্ড সি উইল ব্রিং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যাশ। এ এত নিয়ে আসবে, বি এত নিয়ে আসবে, সি এত নিয়ে আসবে, তো বোঝা যেত, বাট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কি বলেছে বলো? তাহলে আমাকে এখন জানতে হবে ভাই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট মানে কোনটা? sufficient amount of cash, right? Leaving some amount, এর মধ্যে ওরা বলছে কিনা যে একে যে টাকা দিলে খেলা শেষ হয়ে গেল তা না, তোমায় কিছু টাকা হাতে ইন হ্যান্ড রাখতে হবে, আর কোন একটা টাকা মনে করো এইখানে বলছে 4,500 টাকা রাখতে হবে, 4,000, লিভিং 4,500 ইন টিল এরকম লেখা থাকে, ইন হ্যান্ড বলা থাকে, পাক্কা। এই কন্ডিশন থাকলে কি করবো? তাহলে আবার বলি, A is to be paid up, B and C will bring sufficient cash, okay, so as to sufficient cash living in the for the so as কি লিখেছিল ওটা, in the proportion in the PS ratio নাকি, হ্যাঁ, so as their capitals became in profit sharing. Capital, yes, their capital became in Profit sharing. ভাই ওদের তাহলে একটা দুটো কোশ্চেন এখানে দিয়েছে, দেয়ার আর টু কোশ্চেনস, আমাদের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আমি শুধু কভার করছি একটা ভিডিওতে সমস্ত রিটায়ারমেন্টের গল্পটা। তাহলে দুটো গল্প আছে ভাই, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানে ক টাকা, সেটা এটা ছিল কোশ্চেন নাম্বার 1, এটা আমার কোশ্চেন নাম্বার 1 যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট মানে কত টাকা,
সাফিসিয়েন্ট অ্যামাউন্ট মানে কত টাকা? ওকে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট মানে কত টাকা, এটা আমার কোশ্চেন নাম্বার 1। আর কোশ্চেন নাম্বার 2 হচ্ছে যে এ কত আনবে, সরি বি কত নিয়ে আসছে আর সি কত নিয়ে আসছে, আর বি আর সি এমন করে টাকা আনবে যাতে ওদের রেশিওটা পিএস রেশিওর সঙ্গে ম্যাচ করে। তাহলে কোশ্চেনটা একটু ঝামেলা হয়ে গেল কিনা? তাহলে এটা আমরা কি করে সমাধান করব? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে এটাই ম্যাক্স টু ম্যাক্স আসে। সেটা বার করতে গেলে আমরা কি করে করবো সেটা দেখা যাক, রাইট? এখন আমি টাকা দেবো কাকে? তাহলে এটা করার জন্য কোশ্চেন টাকা হয়ে গেছে আশা করছি। এখন এটা করতে গেলে আমরা কি করব? আমরা যেটা করব, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো ফার্স্টে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবো, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। এটা ব্যাংক অ্যাকাউন্ট, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাইট? ক্যাপিটাল অ্যাকাউন্টে কাকে টাকা দেবো আমরা? এ কে টাকা দেবো তো, এ বি সি তিনজন ছিল তো, এ বি সি তিনজন ছিল, এ কে টাকা দেবো। এ কে টাকা দেওয়ার জন্য আমরা এ এর ব্যালেন্সটা বার করে নেবো। কমপ্লিট লেভেলে অঙ্কটা শেষ হয়ে গেছে, ডিভ্যালুয়েশন ফিভ্যালুয়েশন সব ডান। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে একটা ব্যালেন্স বেরোলো, এই ব্যালেন্সটা আমরা টু ক্যাশ বলে পেমেন্ট করে দেবো, রাইট? ক্যাশ অ্যাকাউন্টে একটা কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। মনে কর এই অঙ্কটাতে বলা হয়েছিল যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে 12,000 টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্টে আছে। তাহলে এখানে ব্যালেন্স দেখানো আছে কত টাকা? 12,000 টাকা, রাইট? আর এইখানে টাকাটা দেওয়া হলো ওকে মেবি 60,000 টাকা। কত টাকা? মেবি 60,000 টাকা। তাহলে যখন টাকাটা গেল তখন রাইট সাইডে বাই এস ক্যাপিটাল বলে 60,000 টাকা দিয়ে দিলাম। তো তোমার কাছে ছিল কত টাকা? 60,000 টাকা দেওয়া যায় কি? ফির তোমাকে বলেছে এখানে ব্যালেন্স সিডি রাখো আরো 4,500 টাকা, 4.5K। বারে বা, তাহলে এখানে কত হলো? 64,500K, 64,000.5, 64,500 টাকা। হ্যাঁ, 64,500 টাকা দিতে হবে আমাকে, লাগবে আমার। আছে কত বল তাড়াতাড়ি করে। আছে মাত্র 12। তাহলে আমি কত আনতে হবে? তাহলে 64,500 মাইনাস 12,000 টাকা কত হয় রে? 52,000। বলো, 52,500 রুপিস আমাকে আনতে হবে। এখন তার মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ইজ দ্যাট 52,500 আনতে হবে। গল্প ক্লিয়ার এই পর্যন্ত? যে অ্যামাউন্ট আনতে হবে কত টাকা? 52,500। হবে কি হবে না? যে কোনো একটা কিছু 52,000, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার না? যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট জানতে পেরে গেছি। এবার আমার নেক্সট কোশ্চেন বলো। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট তো 52,500। তার মধ্যে এ কত নিয়ে আসবে, বি কত নিয়ে আসবে? এর যদি বেশি করে টাকা অলরেডি থাকে, এখন কম নিয়ে আসবে। আর সরি, বি যদি বেশি করে টাকা অলরেডি থাকে তাহলে সে কম নিয়ে আসবে। আর সি এর যদি অলরেডি কম টাকা ছিল, সে একটু বেশি টাকা নিয়ে আসবে। এমন ভাবে আনবে যাতে তাদের রেশিওটা 3:2 হয়। নিউ রেশিও মেবি 3:2। তাহলে সেই পোর্শনটা সলভ করি আমরা। আমি এখানটা মুছে দিচ্ছি, কোশ্চেন মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বলো নতুন রেশিও কত বললাম? নতুন রেশিও আসবে 3:2। নতুন রেশিও আসবে কত? তাহলে নিউ রেশিও আছে আমার কাছে 3:2। ঠিক আছে, আনতে হবে কত? আমরা টাকা কত নিয়ে আসছি? 52,000 টাকা। তাহলে কি 52,000কে 3:2 তে ভাগ করে দেবো? না, একদমই না। যদি ওরা বলতো এরকম ধরনের কোশ্চেনটা লাইনটা যদি অন্যরকম থাকতো, সেটা এখন একসঙ্গে বলে দিই যে দে হ্যাভ টু ব্রিং দেয়ার ক্যাপিটাল ইন দেয়ার পিএস রেশিও। লিখে দিয়েছে, আগে লিখে দিয়েছে। দুটো লাইনের কোশ্চেনে তফাৎ আছে, তফাৎটা এখানে বোঝার চেষ্টা কর। একটা বললাম কি বললাম আমি? টু ব্রিং ইন পিএস রেশিও। ও বলেই দিচ্ছে ভাই আমি আমরা পিএস রেশিওতে নিয়ে আসবো। একদম, টু ব্রিং ইন পিএস রেশিও। সাফিসিয়েন্ট ক্যাশ সবসময় বলা থাকে, এটা কখনোই এটা ডিরেক্টলি বলে দেয় না কোনদিন। সাফিসিয়েন্ট ক্যাশ তোমাকে নিয়ে আসবে ইন পিএস রেশিও। একটা প্রশ্ন, সেকেন্ড কোশ্চেন যেটা দিয়েছিলাম একটু আগে, যে ইন সার্চ এ ওয়ে। এবার বোঝা যাচ্ছে নাকি বোঝাচ্ছে না? আমি একটা এক্সাম্পলে দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি এখন। ইন সার্চ এ ওয়ে দ্যাট their capital will be in PS ratio. ওদের ক্যাপিটালটা PS রেশিওতে দাঁড়াবে। তাহলে এইখানে ছিল কি সাফিসিয়েন্ট অ্যামাউন্টটাও PS রেশিওতে নিয়ে আসবে। আর এখানে কি হচ্ছে, ওদের ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল যেটা আছে, যেটা ওদের ইভেন্চুয়াল ক্যাপিটাল থাকবে,
যেটা ওদের এন্ড, যেটা ওরা রেজাল্টেন্ট ক্যাপিটাল থাকবে, দ্যাট শুড বি ইন পিএস রেশিও, রাইট? তাহলে এইটা পার করার জন্য তো আমার কাছে একটু আগে যে 52,500 টাকা হয়েছিল না, তাহলে এটার জন্য তুমি 52,500 টাকা, আমার এখনকার কোশ্চেন হচ্ছে হু উইল ব্রিং হাউ মাচ অ্যামাউন্ট, হাউ মাচ অ্যামাউন্ট উইল বি ব্রট ইন বাই এ অ্যান্ড হাউ মাচ অ্যামাউন্ট উইল ব্রট ইন বাই বি। এই কোশ্চেনটা সমাধান করছে এই জায়গাটায়। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কি করে বেরোবে সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, একদম ক্লিয়ার আছে। এসো যে আমি এখানে এই টাকাটা যে নিয়ে আসবে পিএস রেশিওতে, এই টাকাটা যে, তাহলে আমি নিশ্চয়ই 52,500 টাকাকে তুমি পিএস রেশিও ভাগ করতে পারবে কিনা 3:2 তে? একটা হবে কত, 3/5, একটা হবে এই টাকাটা আমার এখানকার ক্যাপিটাল অ্যাকাউন্টে রাইট সাইডে বাই ক্যাশ বলে কত টাকা হচ্ছে এটা? 52,500, একটু ভুল লিখেছে না রে, সরি বল এটা কত হচ্ছে রে, ক্যালকুলেট করে। না একটু কংক্রিট লেভেল দেখিয়ে দাও, বলো কত হলো। 31,500. এখানে হলো 31,500, আর এটা বল তো ক্যালকুলেট নিয়ে বাকি বসে আছে কেন? 21,000. ওকে দুটো কত হচ্ছে? 21,000. 21,000 এখানে হলো। ভাই এটা কত টাকা আনবে জেনে গেছি আমি। তাহলে এই এ ভ্যারাইটির কোশ্চেনটা আমার জানা হয়ে গেছে। এখন বি ভ্যারাইটি কোশ্চেনে যাচ্ছি, ক্লিয়ার? বি ভ্যারাইটি কোশ্চেনে যাওয়ার জন্য তোমার কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ অফ নাও ক্যাপিটাল কত আছে, টিল নাও এ আর বি এর কত আছে, সরি বি এন্ড সি এর টিল নাও। আমার কাছে এই ভ্যারাইটিটা যেতে গেলে কি করে করবো, এই ভ্যারাইটির এইটা পুরো করছি আমি। হ্যাঁ, আমি 52,500 টাকা আনবো, রাইট? তাহলে ওদের কাছে ক্যাপিটাল কত আছে, বি এর ক্যাপিটাল কত আছে, সি এর ক্যাপিটাল কত আছে বল? 31,500. না, বি এর ক্যাপিটাল কত আছে? বি এর একবার ক্যাপিটাল বার করতে গেলে বি এর ক্রেডিট গুলো থেকে ডেবিট কে মাইনাস করে দিয়ে জানলাম। সো ধর এটা আছে 60,000 টাকা, ধর এটা আছে 60,000. ধর ঠিক আছে, ধর এটা আছে 60,000 টাকা, রাইট? ধর এরও ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করলাম করে এটা আছে মেবি আমি ক্লাস করছি 48,000, এটা 500 আছে তো, 49,500 করে দিলাম, যা হোক কিছু হলো। এখন এদের দুজনের মধ্যে আজকে ক্যাপিটাল কত আছে? 1 লাখ, এই এটা কত হলো? 1,19,000 যোগ করা তো সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার। বলো 60 প্লাস 49 কত হবে? 2/4, তো 60 প্লাস 40,000 টাকা যা। তাহলে আজকে এই মুহূর্তে 1 লাখ আছে, আমাদের তো 1 লাখ আছেই আছে, আমাদের তো 1 লাখ অলরেডি আছে। এই অবস্থাতে আমরা আরো আনলাম কত? 52,500 আনলাম কত বলো? তাহলে আমরা নিউ ক্যাপিটাল নিয়ে এলাম কত? 52,500, রাইট তো? তাহলে এখন কত টাকা হলো? 1,52,000। কারো কোনো অসুবিধা এখন বল, আবার বল আদিত্য বল। আমার এখনো পর্যন্ত ক্যাপিটাল যত আছে একে আমি নাম দিলাম অ্যাজ অফ নাও ক্যাপিটাল। As of now, না, অ্যাজ অফ নাও ক্যাপিটালে কত আছে বলো? 1 লাখ। আমি আরো নিয়ে এসেছি কত? তাহলে আমার আর তোমার মিলিয়ে টোটাল ক্যাপিটাল এমন কত হলো বলো? 1,52,500. বি এন্ড সি এর জন্য টোটাল ক্যাপিটাল অফ দি ফার্ম দাঁড়াবে কত? 1,52,500. টোটাল ক্যাপিটাল অফ দি ফার্ম দাঁড়াবে 1,52,500। এটা কত ইস্টু কত রেশিও হবে? এটাকে নিউ রেশিওতে ভাগ করো, একদম ঠিক। এটা বি এন্ড সি করলাম 1,52,500 ইন্টু 3/5 করে দেখো তাড়াতাড়ি। আর এটা কর 1,52,500 ইন্টু 2/5 91,500. 91,500। এটা এটা 61,000। তাহলে এই দুটো হবে আমার নতুন ক্যাপিটাল। তাহলে এইখানে যখন তুমি ব্যালেন্স সিডি লিখবে তাহলে এখানে লিখবে 91,000 দ্যাট, পাক্কা? আর এখানে কত লিখবে? সরি এখানে না, 91,000 এখানে লিখলাম, আর এখানে কত লিখবো? 61 এখানে লিখলাম। তাহলে এখানে সিডি যখন লিখে দিও তখন তোমার রাইট সাইডে গিয়ে একটা জায়গাতে গিয়ে ব্যালেন্স বেরিয়ে আসবে না? আর ব্যালেন্সের পরিমাণটা এখানে যেটা হবে সেটা লিখে দিলে সেটা কিন্তু মোটে এইটা হবে না,
আগে কি ছিল, এটা ছিল তো, হ্যাঁ। এখন আর সেটা উঠে গেল। আচ্ছা Question one ছিল। ওটা অপশন এ ছিল। অপশন বি তে তোমার এখানে একটা ব্যালেন্স বেরোবে, হুম, এখানে একটা ব্যালেন্সিং ফিগার বেরোবে, এখানে একটা ব্যালেন্সিং ফিগার বেরোবে, এখানে একটা ব্যালেন্সিং ফিগার বেরোবে, সেই অ্যামাউন্টটা ওরা নিয়ে আসবে। এবং হোপফুলি না কারেক্টলি এই দুটো অ্যামাউন্ট যোগ করলে সেটা 52,500 হবে। আচ্ছা হ্যাঁ কি না বলো? হ্যাঁ আমি 52,500 তো আনবো দুজনে মিলে, হুম, আর দুজনের অ্যামাউন্টটা কি করে জানতে পারলাম না, আমার এই পরিমাণ ব্যালেন্স রাখতে গেলে এই টাকা আনতে হবে এর, এই টাকা আনতে হবে এর, আর এই দুটো যোগ করলে সেটা কত হবে, 52,500 হতে হবে। এই দুটো মেন যে অ্যাডজাস্টমেন্ট আমার ক্যাপিটাল পারপাসের জন্য দরকার লাগে, আদার্স ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের জন্য বেশি কিছু লাগে না এখানে রিটায়ারমেন্টে। এই দুটো অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা না একটা পরীক্ষাতে এসে যায় আচ্ছা যখন কোশ্চেনটাকে একটু টাফ করা হয়, না হলে সিম্পল আইডিয়া, এ চলে গেছে, বি আর সি তাদের ক্যাপিটাল ওয়াইজ যেমন ছিল সেটাকে সিডিবিডি করে দেবে, ব্যালেন্সির মিলে যাবে। সবসময় কি এগুলো দেবে নাকি? এই সহজ লাইনটা একবার বলে দিই, এ বি সি এর মধ্যে কে রিটায়ার করেছিল আমাদের, বল? এ যখন রিটায়ার করলো তখন এর টাকা কেটে দে, বি আর সি এর মধ্যে যে ব্যালেন্স সিডি দুটো পড়ে আছে এটা নতুন ব্যালেন্স শিটে বসিয়ে দিবি, অঙ্ক এমনি হয়ে যাবে, ওটা নর্মাল। যখন এই ক্যাপিটালের ঝামেলাটা দেবে তখনই মাত্র এই দুটো ক্লজের বাইরে ক্যাপিটাল ঝামেলা আর কিছু হবে না। ওকে, চলো দিস ওভার, ফাইন।